রাইসা ইন্টারভিউ টেবিলে কেঁদে ফেলল। ঠিকমতো প্রশ্নের উত্তর দিতে পারল না। উত্তর দেবার পরিস্থিতি তার ছিল না। মনটা রাইসার অনেক খারাপ। উদ্বেগে কাটছে দিন। চাকরিটা তার না পেলেও হবে না, বাচ্চা দুটো না খেয়ে মরবে। যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি স্কুলটার মালকিন, আরও কয়েকজন আছেন, তবে মূল প্রশ্নকর্তা তিনি। রাইসাকে কাঁদতে দেখে তিনি প্রথম বিরক্ত হলেন, পরে ইন্টারভিউ ঘর থেকে বের করে দিলেন, বললেন বাইরে ওয়েট করতে। রাইসা নিজেকে সামলাতে পারছিল না। হঠাৎ করেই সে মারাত্মক বিপদে পড়েছে, বেশ ভালো রকমের বিপদ। রাইসা উচ্চশিক্ষিত, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এসেছে, আদব কায়দা সবই জানে, তবু ইন্টারভিউ টেবিলে সে ভেঙে পড়ল। কিছুতেই নিজেকে সামলাতে পারল না। সে নিজেও ভাবেনি এমনটা করে ফেলবে। অনেক সময় নিজের উপর কন্ট্রোল থাকে না। ঝড় এলে কেউ যেমন জানে না কার ঘর ভাঙবে, তেমন ঝাঁ চকচকে অনেক অনেক তরুণ তরুণী এসেছে, বেশ সেজে গুজে এসেছে তারা, অথচ রাইসা এসেছে এলোমেলো হয়ে। নিজেকে গোছাতে তার ইচ্ছেই করেনি। ইন্টারভিউ শেষ হতে বিকেল হয়ে গেল। বিকেল অবধি বসে রইল রাইসা। বিরক্ত হলো না, মোবাইল খুলে দেখল না, মনকে শক্ত করলো। নিজেকে নিজে সে বলল, এমন করে না রাইসা, তোমার খুব বিপদ, নিজেকে সামলাও, ধৈর্য ধরো, মাথা ঠান্ডা রাখো। সন্ধ্যার আগে আগে আবার ডাকলেন স্কুলের মালকে। এবার আর ইন্টারভিউ ঘরে নয়, তার পার্সোনাল ঘরে। ঘরটি খুব সুন্দর করে সাজানো। হঠাৎ মনে হবে একটি জাদুঘর। দুনিয়া ঘুরে ঘুরে ভদ্রমহিলা বেশ কিছু জিনিস কালেক্ট করে পরিপাটি করে রেখেছে। রুচিবোধ আছে বোঝা যায়। ভদ্রমহিলা চেয়ারে বসেছিলেন। রাইসা যেতেই উঠে দাঁড়ালেন, নিজে হাতে একটা চেয়ার এগিয়ে দিয়ে বসতে বললেন। রাইসা বসে মাথা নিচু করে রইল। আর তখনই ভদ্রমহিলা একেবারে তার সামনে এসে বললেন, হ্যাঁ এবার বলো, কাঁদছিলে কেন? রাইসা কি বলবে ভেবে পাচ্ছে না। চাকরিটা তার খুব খুব দরকার। সে কথাই সে মাথা নিচু করে বলল। বলতে বলতে আবার কেঁদে ফেলল। ভদ্রমহিলা এবার রাইসাকে ধরে তুলে দাঁড় করালো। তারপর হঠাৎই বুকে টেনে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, শুধু অভাবে এভাবে কেউ কাঁদে না। ভেতরে বড় ক্ষত না থাকলে এভাবে কেউ কাঁদে না। চাকরিটা আমি তোমায় দিচ্ছি, কিন্তু সময় করে একদিন আপন ভেবে আমাকে বলো। তোমাকে বড় বিধ্বস্ত লাগছে রাইসা, যাও বাড়ি যাও, কিছু টাকা দেব। ভদ্রমহিলাকে হঠাৎ রাইসার আপন মনে হলো সে তার নিজের মায়ের বুকেই আছে। সে অনেকক্ষণ যেভাবে ছিল সেভাবেই রইল। পরে নিজেকে ধীরে ধীরে ছাড়িয়ে মাথা নাড়িয়ে জানালো এখন তার টাকা লাগবে না। রাইসা বেরিয়ে এলো ঘর থেকে। এখনো তার চোখ থেকে জল ঝরছে। চাকরিটা পেয়েও তার মন ভালো হলো না। কেবলই তার মনে হতে লাগলো হঠাৎ করে কি হয়ে গেল তার জীবনটা। প্রায় 1 মাস হয়ে গেল রাইসা স্কুলে জয়েন করেছে, মাইনে পেয়ে গেছে, কিন্তু মালকিনের সঙ্গে আর দেখা হয়নি। রাইসা খবর নিয়ে জেনেছে ভদ্রমহিলা খুব ব্যস্ত, আরও 2টো স্কুল আছে, ম্যাক্সিমাম সময় তিনি সেখানে থাকেন, এখানে কম আসেন। আরও 2 মাস পর তার মনটা খারাপ হতে লাগলো। ভাবলো যেখানেই থাক একবার দেখা করা দরকার, নইলে তাকে অকৃতজ্ঞ ভাবতে পারেন ভদ্রমহিলা। অনেক ভেবে রাইসা স্কুলের ক্লার্ক কমলের কাছে গেল। কমল ছেলেটা ভালো। রাইসাকে দেখে উঠে দাঁড়ালো, একগাল হেসে নিজে চেয়ার এনে বসতে দিল। রাইসা ম্যাডামের কথা জিজ্ঞেস করলো, বলল কবে আসবেন? কমল এ প্রশ্নের উত্তর দিতে পারল না, শুধু ফোন নম্বর দিল। রাইসা বাইরে এসে ফোন করলো। ও প্রান্ত থেকে ফোন রিসিভ করে স্কুলের মালকিন ধীরে ধীরে বললেন, এতদিনে আমার কথা মনে পড়ল রাইসা, বলো কি খবর? ম্যাডাম, আপনার সঙ্গে কি দেখা হতে পারে? রাইসা, ম্যাডাম ডেকো না, আমার নাম দিতিপ্রিয়া, তুমি দিতিদি বলে ডাকবে। হ্যাঁ হতে পারে, আমার কোন্নগর ফ্ল্যাটে চলে এসো, হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাচ্ছি, স্কুলে দেখা করো না। এক ছুটির দিন দেখে রাইসা ম্যাডামের ফ্ল্যাটে এলো। দরজা খুলে দিলেন ম্যাডাম নিজেই। ভেতরে ঢুকে রাইসা অবাক। ফ্ল্যাটে তেমন কিছুই নেই, একেবারেই সাধারণ। রাইসাকে ডাইনিংয়ে না বসিয়ে একেবারে বেডরুমে নিয়ে এলো দিতিপ্রিয়া। খাটে উঠে বসতে বলল, 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস এনে দিল। কোল্ড ড্রিঙ্কস দিয়ে চেয়ারে বসতে বলল, তোমাকে অনেক আগে থেকে চিনি রাইসা, বাচ্চা দুটো ভালো আছে? রাইসা অবাক, ম্যাডাম তাকে চেনেন আগে থেকেই? আশ্চর্য, কিভাবে চেনেন? চেনার তো কথা নয়,
সে শহরে নতুন এসেছে, একেবারে নতুন, পালিয়ে বাঁচার জন্য। রাইসা বড় বড় চোখ করে অত্যন্ত আগ্রহ নিয়ে বলল, আমাকে চেনেন ম্যাডাম? চিনি, ফেসবুকে দেখেছি। তোমার হাজবেন্ডের নাম সরোজ, সরোজ বন্দ্যোপাধ্যায়, ঠিক বলছি? ফেসবুকে আজকাল অনেককেই চেনে, এতে নতুনত্বের কিছু নেই। তাই সে বিশেষ অবাক হলো না, আর কোনো প্রশ্নও করলো না, শুধু মাথা নেড়ে জানালো ঠিক বলছেন। ম্যাডাম কিন্তু থামলেন না, আবার বললেন, ডিভোর্স করে চলে এসেছো, বেশ করেছো। একটু থেমে ম্যাডাম আবার বললেন, তোমার ছেলে মেয়ের ছবি দেখাও না দেখি। রাইসা আবার অবাক হলো। সে যে চলে এসেছে এটা ঠিক, কিন্তু ডিভোর্সের খবর তো জানার কথা নয়, সে কাউকে বলেনি। অবশ্য অনেকদিন সরোজের প্রোফাইলে দেখা হয় না, সে কিছু পোস্ট করে থাকতে পারে। রাইসা কেমন ভয় পেয়ে গেল। মোবাইল খুলে বাচ্চাদের দেখালো বটে, কিন্তু মুখ থেকে সমস্ত রক্ত উড়ে গেল। বাচ্চা দুটো ছবি দেখে ম্যাডাম চুপ করে গেলেন, অনেকক্ষণ কি যেন ভাবলেন। তারপর উঠে রাইসার একটা হাত ধরে বললেন, একটা আমাকে দিবি, আমি মানুষ করব। এতক্ষণ পর রাইসা বুঝলো কেন তাকে বাড়িতে ডেকেছেন ম্যাডাম। নিশ্চয়ই কিছু একটা মতলব আছে। ম্যাডামের এই প্রশ্নে সে কোনো উত্তর দিল না, চাকরি চলে যাবার ভয়ে চুপ করে রইল। এরপর অনেক কথা হলো স্কুল নিয়ে, স্কুলের উন্নতি নিয়ে, স্টাফেরা কে কেমন ইত্যাদি নিয়ে। কিন্তু রাইসার মন কখনোই আর আলোচনায় বসলো না। তার কেবলই ভয় হতে লাগলো, ম্যাডাম আবার না তার সন্তান চেয়ে বসে। বড়লোকের মতিগতির ঠিক নেই, না দিলে হয়তো চাকরি থেকে তাড়িয়ে দিল। সুতরাং সে সর্বক্ষণ ভয়ে ভয়ে রইল। যখন বিদায় নিয়ে রাইসা ফিরে আসছিল, তখন ম্যাডাম একেবারে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এলেন। বিদায়ের আগে রাইসাকে বুকে জড়িয়ে কানে কানে বললেন, ভয় নেই, তোর ছেলে মেয়ে আমি নেব না, শুধু মাঝে মাঝে একটু দেখতে দিস। একটু সাহস পেয়ে রাইসা বলল, হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই। দিতিপ্রিয়া এবার রাইসাকে দু হাতে ধরে চোখের সামনে দাঁড় করালো, চোখের জল মুছে বলল, সরোজের প্রথম পক্ষের ডিভোর্সি স্ত্রী আমি। হিসেব মতো তুমি আমার সতীন, আমার ছোট বোন। কত কষ্ট পেয়ে ছেড়ে এসেছিস বুঝতে পারছি। রাইসা নিজেকে আর সামলাতে পারল না, ম্যাডামকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমাকেও তাড়িয়ে দিয়েছে দিদি। বড় নিষ্ঠুর মানুষটা, বড় নিষ্ঠুর। ঘাবড়াস না রাইসা, তুই আর আমি বাচ্চা দুটোকে ঠিক মানুষ করতে পারবো, ঠিক মানুষ করব। রাইসা আর একবার ম্যাডামকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তার মনে হলো ভগবান ঠিক আশ্রয় খুঁজে দেন, সমব্যথী খুঁজে দেন, তিনি অন্তর্যামী।